হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 2 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 548 549। এখানে প্রথম কোশ্চেনে বলেছে প্রতি বছর জনসংখ্যা x% হারে বৃদ্ধি পেলে y বছর পর জনসংখ্যা হয় z। y বছর পূর্বে জনসংখ্যা ছিল। এখানে y বছর পরের জনসংখ্যা দেওয়া আছে আর বের করতে বলেছে y বছর আগে। এখন মোট সময়ের কথা যদি আমরা বলি তাহলে t বা n ইকুয়াল টু হচ্ছে 2y। এটা হচ্ছে y বছর পূর্বে জনসংখ্যা আর এটা হচ্ছে y বছর পর জনসংখ্যা। তাহলে বর্তমান জনসংখ্যা থাকবে, এখানে বর্তমান জনসংখ্যা দেয়া নেই, বের করতে হবে y বছর পূর্বে। তাহলে y বছর পূর্বে আমরা জনসংখ্যা ছিল ধরে নিচ্ছি p, আর y যদি সময়ের কথা বলি তাহলে y প্লাস y, তাহলে সময় 2y বছর পর জনসংখ্যা z দেওয়া আছে। p এর মান আমাদের বের করতে হবে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার এখানে দিয়েছে x% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি a সমান হয় p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। p হচ্ছে কি, যত বছর পর যত সময়ের পর মান বের করতে বলবে সেটা হচ্ছে a, আর যে সময় ছিল এখানে আমরা যদি বলি যে y বছর পূর্বে আমরা ধরেছি p, তাহলে এটা হচ্ছে বর্তমান। বর্তমান বলতে এটা y বছর পূর্বের কথা বলা হয়েছে। আর r হচ্ছে যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে r। এখানে যদি বলতো হ্রাস তাহলে হতো মাইনাস, আর n হচ্ছে কি শূন্য। এখন মান বসাচ্ছি, মান বসিয়ে আমরা p এর মান বের করব। a সমান হচ্ছে এখানে z, তাহলে z ইকুয়াল টু হচ্ছে p ইনটু 1 প্লাস r সমান হচ্ছে x বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n। n হচ্ছে n বা t সমান হচ্ছে 2y, বা p সমান হচ্ছে z বাই 1 প্লাস x বাই 100 হোল টু দি পাওয়ার 2y। বাই আছে তাহলে উপরে যদি ওঠে তাহলে হবে মাইনাস z ইনটু 1 প্লাস x বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস 2y। বাই আছে তাহলে উপরে যদি ওঠে তাহলে হয় মাইনাস, তাহলে পেলাম কি z ইনটু 1 প্লাস x বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস 2y। দেখো অপশন বি তে দেওয়া আছে, তাহলে এটার অ্যানসার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি। 3, 4 আর 6 চতুর্থ সমানুপাতি আমরা সমান ধরে নিলাম x। অতএব 3:4 সমান হচ্ছে 6:x, বা 3/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 6/x। 3 2 6 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 8। চতুর্থ সমানুপাতি সমান আমরা ধরেছি 8 x, তাহলে x সমান বের হলো হচ্ছে 8। তাহলে চতুর্থ সমানুপাতি হচ্ছে 8, অপশন এ তে দেখো দেয়া আছে। তাহলে এটার অ্যানসার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন ছবি দেওয়া আছে একটি, ছবিটা আগে আঁকি। দেখো বলেছে এখানে ডি ই এ এই ত্রিভুজে PQ সমান্তরাল EF দেয়া আছে। এই দুটো সমান্তরাল বলেছে, না সরি সমান্তরাল নয়, এখানে দেখতে হবে যে সমান্তরাল না সমান্তরাল নয়। দেয়া আছে কি মানগুলো দেয়া আছে, DP সমান দেয়া আছে 5 সেমি, DE সমান দেয়া আছে 15 সেমি, DQ সমান দেয়া আছে 6 সেমি, আর QF সমান দেয়া আছে 18 সেমি। এটা দেয়া আছে। দেখো এই মানগুলো একটু ছবিতে আমরা দেখে নিই। DP বলতে এই মানটা দেয়া আছে, DE বলতে পুরো মানটি দেওয়া আছে 15,
আর ডি কিউ এই মানটা দেওয়া আছে, আর কিউ এফ বলতে এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা তেলেসের সূত্র থেকে জানি, এই সূত্র থেকে জানি এই দুটো সমান্তরাল হবে যদি ডিপি বাই ডিই ইজ ইকুয়াল টু হয় ডি কিউ বাই কিউ। সমান্তরাল হবে যদি এই দুটো সমান। এখন আমরা মান বের করে দেখি এর মান আর এর মান সমান হচ্ছে কি। এখানে ডিপি সমান দেয়া আছে আর ডিই সমান দেয়া আছে, তাহলে পি সমান বের করতে পারবো। পুরো দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 15, তার 15 মাইনাস ডিপি, ডিপি সমান হচ্ছে 5 সমান হচ্ছে 10। ডিপি এখন মান বসাচ্ছি, এখানে লিখে দিচ্ছি ডিপি, ডিপির মান 5 বাই 10 সমান হচ্ছে 5 × 10 সমান হচ্ছে হাফ। ডিপি বাই পি সমান পেলাম হাফ। এই মান বের করছি ডিকিউ, ডিকিউ 6 বাই কিউএফ এর মান দেওয়া আছে 18, তাহলে এখানে দেখো এই দুটো সমান, অতএব আমরা বলতে পারি পিকিউ সমান্তরাল নয়, ইএফ এর সমান। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দেওয়া আছে, তাহলে অপশন ডি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রান্ত বিন্দু 1 মিনিটে আবর্তন করে। চারের দাগে 1 মিনিটে সেকেন্ডের কাঁটাটি একবার পূর্ণ আবর্তন করে। পূর্ণ আবর্তন করার অর্থ হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলো দেখো রেডিয়ানে দেওয়া আছে। আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে কি পাই রেডিয়ান, 360 ডিগ্রি সমান তাহলে হবে 2 পাই। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটাটি একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে 2 পাই কোণ উৎপন্ন করে। তাহলে এটার অ্যানসার হচ্ছে দেখো অপশন বি তে দেওয়া আছে 2 পাই। অপশন বি হচ্ছে অ্যানসার। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে কি যে প্লাস আর মাইনাস, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে যে কোণ উৎপন্ন হয় তখন সেটি হয় মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরে কোনো রশ্মি তাহলে যে কোণ উৎপন্ন হয় তখন সেই কোণের মান হয় প্লাস। প্লাস মাইনাসের অর্থ শুধুমাত্র ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে সেটা বোঝানো, অর্থাৎ কোণের কোন দিক, কোন রশ্মি কোন দিক বরাবর ঘুরছে সেটা নির্দেশ করে প্লাস আর মাইনাস, আর থিটা হচ্ছে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা হচ্ছে থিটা। এরপরে কোশ্চেন, পরের কোশ্চেনে বলেছে সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4 হলে শঙ্কু দুটির ঘনফলের অনুপাত। উচ্চতা দুটোর ক্ষেত্রে সমান, এভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম আর দ্বিতীয় দুটো শঙ্কু উচ্চতা দুটোর ক্ষেত্রে সমান, তাহলে এই যে ধরে নিলাম। ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1 প্রথমটির আর দ্বিতীয়টির হচ্ছে r, তাহলে ব্যাস 2r1 আর এটা হচ্ছে 2r2। ব্যাস পেয়ে গেল। দেয়া আছে কি আর বের করতে হবে, ব্যাসের অনুপাত দেয়া আছে আর আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে আয়তনটা আগে বের করে নিই। তাহলে আয়তন v1 সমান শঙ্কুর আয়তন হয় 1/3 পাই r² h হয়েছে। এটা আয়তন v2 সমান 1/3 পাই r² h আয়তন পেয়ে গেলাম। এরপর দেয়া আছে 2r1 = 2r2 সমান হচ্ছে 3:4 এটা দেয়া আছে। এখান থেকে আমরা পাচ্ছি কি r1/r2 সমান হচ্ছে 3/4। এখানে 2 2 কাটছে, r1/r2 আমরা পেয়ে গেলাম। বের করতে হবে v1 = v2 সমান, মান বসাচ্ছি v1 সমান 1/3 পাই r1² h =
একে 3 পাই r2 স্কয়ার h। দেখো পাই বাই 3 কাটছে, h কাটছে, পড়ে থাকছে তাহলে কি r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার, এটা হচ্ছে পড়ে থাকবে। পাই আকারে লিখি, r1 বাই r2 আমরা বের করেছি, তাহলে সমান পাচ্ছি r1 বাই r2 এ হোল স্কয়ার, দুটো স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার লিখলাম। r1 বাই r2 সমান 3 এর 4 এর হোল স্কয়ার, মান বসালাম, তাহলে 3 এর স্কয়ার তাহলে 9 বাই 4 স্কয়ার হচ্ছে এটা, তাহলে 9 ইজ টু 16, এটাই হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, অপশন বি। পরের কোশ্চেনে বলেছে একটি চলকের তিনটি মান দেওয়া আছে 4, 5, 6 এবং তাদের পরিসংখ্যা দেওয়া আছে। চলকটির যৌগিক গড় দেওয়া আছে 5.4 হলে পি এর মান বের করতে হবে। তাহলে যৌগিক গড় সমান হচ্ছে কি, একবার লিখে দিচ্ছি 4 ইনটু তার পরিসংখ্যা p মাইনাস 2 প্লাস 5 ইনটু p প্লাস 1 প্লাস 7 ইনটু p মাইনাস 1। বাই নিচে কি থাকছে, মোট পরিসংখ্যা, তাহলে পরিসংখ্যা হলো সমষ্টি p2 মাইনাস p মাইনাস 2 প্লাস p প্লাস 1 প্লাস p মাইনাস 1 হয়ে গেল x বার। x বারের মান এখানে দেওয়া আছে, দেখো যৌগিক গড় 5.4, তাহলে এর মান বসাচ্ছি 5.4 সমান, গুণ করলে আমরা পাচ্ছি 4p মাইনাস 8 প্লাস 5p প্লাস 5 প্লাস 7p মাইনাস 7, আর নিচে কি থাকছে দেখো, একবার করে দিচ্ছি এটা, দেখো p তাহলে 3টে p থাকছে, তাহলে 3p, আর 1 আর মাইনাস 1 কাটছে, তাহলে শুধুমাত্র থাকছে মাইনাস 2, এটা হচ্ছে বা এটাকে বাই আকারে লিখি, দশমিক তুলছি, বাই 10 সমান, এখানে দেখো 4p 5p 7p, তাহলে 9 আর 7 যোগ করলে হচ্ছে 16। সংখ্যাগুলো দেখে মাইনাস 8 আর প্লাস 5, তাহলে মাইনাস 3 আর এটা হচ্ছে 10, আর নিচে থাকছে তাহলে 3p মাইনাস। এখানে একটু কাটাকাটি হচ্ছে, করে নি 2 দিয়ে, তাহলে 5 আর 2 7, গুণ করি, এরপর গুণ করলে আমরা কি পাচ্ছি 27 আর 3 81p সমান 81p, আর মাইনাস 2 এর সাথে গুণ করতে হবে মাইনাস 2, তাহলে হচ্ছে 54 সমান 5 দিয়ে 80p মাইনাস 50, বা 81p মাইনাস 80p সমান হচ্ছে মাইনাস 50 প্লাস 54, বা p ইজ ইকুয়াল টু হচ্ছে, p এর মান 4, অপশন ডি হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে a ও b এর মূলধনের অনুপাত 8:9 এবং b ও c এর মূলধনের অনুপাত 27:26 হলে abc এর মূলধনের অনুপাত। a:b সমান 8:9, b:c সমান হচ্ছে 27:26। দুটোর মধ্যে b কমন আছে, তাহলে b গুলো সমান করছি, তাহলে সমান করার জন্য 3 দিয়ে গুণ করছি, আর এটার সঙ্গে 1 দিয়ে গুণ করছি। 3 দিয়ে গুণ করলে হচ্ছে 24:27, আর এটার সঙ্গে 1 দিয়ে গুণ করলে কি থাকছে 27:26।
অতএব a is to b is to c সমান কি পাচ্ছি a সমান 24, b সমান 27 আর c সমান হচ্ছে 26 সমান হচ্ছে 24 is to 27 is to হচ্ছে 26 এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেনে বলেছে a minus 2 x square plus 3x plus 5 is equal to 0 সমীকরণে a এর মান বেসের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ছিল a x square plus bx plus c is equal to 0। এটি দ্বিঘাত সমীকরণ হতো না, বলা হয়েছিল যখন এর মান 0 হবে। এর মান যদি 0 হয়ে যায় তাহলে দেখো আমরা যে সমীকরণটি পাচ্ছি সেটি হচ্ছে bx plus c is equal to 0। এটা দ্বিঘাত সমীকরণ, এটি হচ্ছে একঘাত সমীকরণ। x এর পাওয়ার আছে 1, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়েছে। তাহলে একই রকম ভাবে এটা বলেছে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না যদি এটার মান 0 হয়ে যায়। যদি মান 0 হয়ে যায় তাহলে শুধু এটা পড়ে থাকবে 3x plus 5 is equal to 0। তাহলে এটার মান 0 হবে a minus 2 is equal to যদি 0 হয়। তাহলে a minus 2 is equal to 0 হবে যদি এর মান 2 হয়। তাহলে এর মান যদি 2 হয় তাহলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটার অ্যানসার হচ্ছে a equal to 2। পরের কোশ্চেনে বলেছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। এটার অ্যানসার হবে যে। আর বৃত্তের বৃহত্তম যে কে বলা হয় ব্যাস। পরের কোশ্চেন দেয়া আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রে সাইন a plus b is equal to √3/2 হলে cos c by 2 এর মান কত? আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অতএব a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ is equal to হচ্ছে 180 ডিগ্রি। আমাদের বের করতে হবে দেখো cos c by 2 এর মান, cos c by 2 বা আমরা লিখতে পারি a plus b সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস c হয়েছে। এখান থেকে দুভাবে করা যায়। এখান থেকে আমরা a plus b এর মান বের করে c এর মান বের করতে পারবো। কিভাবে? আমরা এই মানটা জানি বা sin a plus b সমান sin 60 ডিগ্রির মান হয় √3/2। তাহলে এই √3/2 এর জায়গায় লিখছি sin 60 ডিগ্রি। আর sin 30 এর মান হয় হাফ আর sin 45 ডিগ্রির মান হয় 1/√2। এখান থেকে sin sin কাটছে, তাহলে a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। a plus b সমান 60 ডিগ্রি যদি হয় তাহলে আমরা c এর মান পেয়ে যাব। এখান থেকে করলে সবচেয়ে ভালো হতো। তাহলে 60 ডিগ্রি প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা c ইজ ইকুয়াল টু হচ্ছে একবার বিয়োগ করি তাহলে 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে হচ্ছে 120 ডিগ্রি। আমাদের মেন মান বের করতে বলেছে হচ্ছে cos c বাই 2। তাহলে c বাই 2 সমান কত হচ্ছে? তাহলে বা c বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করা হচ্ছে। এরপর দেখো cos c by 2 is equal to মান বসাচ্ছি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হয় হাফ
sin 30 ডিগ্রির যা মান হয় cos 60 এর মান তাই, দুটোর মান সমান হয়। আর cos 30 ডিগ্রির মান হয় sin 60 ডিগ্রির সঙ্গে সমান, অর্থাৎ √3/2। তাহলে এটার অ্যানসার হচ্ছে হাফ। পরের কোশ্চেন, গোলকের সমতলের সংখ্যা, এটা হবে 0। যদি বলতো নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হয় 1টি আর বক্রতলের সংখ্যা হয় 1টি। মোট নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে মোট 2টি তল থাকে, আর গোলকের ক্ষেত্রে তলের সংখ্যা 1টি, সেটি হচ্ছে বক্রতল। আর নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে 2টি তল থাকে, একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল। পরের কোশ্চেন, দুই ধরনের অজাইপে ছেদবিন্দুর ভুজকে ড্যাশ বলে, অ্যানসার হবে মধ্যমা। এরপর দেখো 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন এ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে, একটা মান দেওয়া আছে, তাহলে আমরা বার্ষিক সরল সুদের হার বের করব। বলছে কোন মূলধন এ বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে আমরা প্রথমে মূলধন সমান ধরে নেব। মূলধন সমান হচ্ছে পি। সময় তাহলে কত দিয়েছে, যে এ বছর, তাহলে টি ইজ ইকুয়াল টু এ বছরে সুদ প্লাস আসল, বলতে এ সমান হচ্ছে কি এ দ্বিগুণ, মূলধনের দ্বিগুণ, তাহলে পিবি হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে এ বছরে আমরা পাচ্ছি সময়, এ বছরে আমরা পাচ্ছি আসলের দ্বিগুণ, তাহলে হচ্ছে পিবি। এখান থেকে আমরা সুদ পেয়ে যাব, তাহলে আর ইকুয়াল টু বা আই ইকুয়াল টু আর ইকুয়াল টু সমান হচ্ছে পিবি মাইনাস পি, সমান হচ্ছে পিটা কমন নিয়ে নিচ্ছি, বি মাইনাস। সুদ আসল পেয়ে গেছি। দেখো মূলধন পেলাম, সুদ পেলাম, সময় পেলাম। এখন ছোট আর মান বের করতে কোনো সমস্যা নেই। আমরা জানি আর সমান হচ্ছে আসল ইনটু সময় ইনটু ছোট আর বলতে সুদের হার বাই হচ্ছে 100। এটা আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ সমান। আর সমান মান বসাচ্ছি, পি ইনটু বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু পি আসল, সময় হচ্ছে এ, ছোট আর মান বের করব, নিচে হচ্ছে 100। তাহলে ছোট আর সমান কি পাচ্ছি, বা আর সমান হচ্ছে 100 হচ্ছে গুণ হচ্ছে, তাহলে আগে পি ইনটু বি মাইনাস 1 করলাম ইনটু 100, আর নিচে দেখো থাকছে পি, তাহলে পিপি কাটলো, পরে থাকছে বি মাইনাস 1 ইনটু 100, আর নিচে থাকছে কত এ। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে দেওয়া আছে দেখো সুদের হার 100 ইনটু এ মাইনাস 1 বাই বি, কিন্তু আমাদের বেরিয়েছে 100 ইনটু বি মাইনাস 1 বাই এ, তাহলে এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস √5 হলে x টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু হবে 3 মাইনাস √5। তাহলে আমাদের দেখতে হবে এটা সত্য না মিথ্যা। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই 3 প্লাস √5। যদি ক্রস গুণ করি তাহলে আমরা এটাই পাচ্ছি, কোণাগুণি যদি গুণ করি উপরে যদি ওঠে তাহলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার মাইনাস 2। এখন এটা যদি আমরা করণীয় নিরসন করি তাহলে উপর নিচে হচ্ছে অনুবন্ধী করণীয় দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 3, এটার অনুবন্ধী করণীয় হচ্ছে 3 মাইনাস √5, অনুবন্ধী করণীয় দিয়ে উপর নিচে গুণ করছি।
পেলাম তাহলে সমান হচ্ছে কি 3 মাইনাস রুট 5 নিচে কি থাকছে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে 9 মাইনাস 5 9 থেকে 5 যদি বাদ দিই তাহলে হচ্ছে 4 তাহলে 1 এর 4 ইনটু 3 মাইনাস রুট 5 পেলাম তাহলে কি x টু দি পাওয়ার মাইনাস 2 সমান হচ্ছে 1 এর 4 ইনটু 3 মাইনাস রুট 5 কিন্তু এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস রুট 5 তাহলে এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত হয়, এটা হবে মিথ্যা। এক্ষেত্রে তিনটি কেস হয়। প্রথম বলি, যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তখন পরিকেন্দ্র ভেতরে অবস্থিত হবে। তিনটে তোমরা মনে রাখবে। কি বললাম? যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তখন পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। যদি সমকোণী ত্রিভুজ হয় তখন পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। এটাও শর্ট কোশ্চেনের জন্য তোমরা মনে রাখবে। কি বললাম? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। তাহলে কি পেলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে আর পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক হবে, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। পরের কোশ্চেন, sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মান বলেছে 2। তাহলে আমাদের এর মান বের করতে হবে। দেখো সমান, এই অঙ্কের ক্ষেত্রে দেখবে এই টাইপের যা যদি দুটো কোণ দেওয়া থাকবে সচরাচর দেখা যায় দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। যদি হয় তাহলে এই দুটো কোণকে যে কোনো আমরা একটি কোণে প্রকাশ করব, অর্থাৎ 43 তে রাখবো নাহলে 47 রাখবো। কিভাবে? যে 90 ডিগ্রির সঙ্গে তুলনা করব। তাহলে 43 কে আমরা এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, বা হচ্ছে 90 ডিগ্রি থেকে যদি আমরা 43 বাদ দিই তাহলে পাবো 47 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেরটাই রাখি 43 তে। তাহলে sin 43 ডিগ্রি এর জায়গায় বসাচ্ছি cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, বিয়োগ করলে আমরা 47 পাবো। একই রকম ভাবে 43 রাখছি, cos 43 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস 43 সমান, দেখো sin 43 ডিগ্রি আর cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় sin, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা। বুঝা গেল? এখানে থিটা সমান হচ্ছে 43 ডিগ্রি। sin 43 ডিগ্রি ইনটু cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, থিটা সমান হচ্ছে 43, তাহলে হচ্ছে sin 43 ডিগ্রি প্লাস cos 43 থাকলো, আর দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, থিটা সমান 43, তাহলে হচ্ছে cos 43 হয়ে গেল।
সাইন থিটা ইনটু সাইন থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা, তাহলে এর জায়গায় বসাচ্ছি আমরা কি সমান সাইন স্কয়ার 43 প্লাস cos স্কয়ার 43। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হয় 1, সমান হচ্ছে কি এর মানটা পেলাম কি 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যেখানে থিটা সমান হচ্ছে 43 ডিগ্রি এখানে। তাহলে এটা এর মান দেওয়া আছে কত 2, তাহলে এর মান আমরা পেলাম 1, তাহলে এটার অ্যানসার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 125 ঘন সেমি। দেখো এটা তোমরা যদি নাও করো তবু অ্যানসার দিতে পারবে যে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে আর একক দেওয়া আছে ঘন সেমিতে। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ সেমি হয়, ঘন সেমি হয়, তাহলে সেভাবেও তোমরা লিখে দিতে পারো মিথ্যা। ঠিক আছে, না হলে যদি সাপোজ এটা ঘন সেমির জায়গায় যদি বর্গ সেমি থাকতো তাহলে আমরা কি দেখতাম, এখানে দেখো ধারগুলির সমষ্টি, ঘনকের মোট ধারের সংখ্যা হয় 12টি, মোট ধার হচ্ছে 12টি, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য বলতে এ সমান পেয়ে যাচ্ছি, 12টি ধারের সমষ্টি হচ্ছে 60, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 60/12, 60/12 সমান হচ্ছে 5 সেমি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় 6a স্কয়ার, এ হচ্ছে কি বাহু, তাহলে 6 × 5 এর স্কয়ার, তাহলে 6 × 5 5 25, গুণ করলে কি পাচ্ছি 0, 12 আর 3 150 সেমি, এটা হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? তাহলে ঘনকের ধারের সংখ্যা হচ্ছে কত 12, তাহলে প্রতিটি ধারের আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 5 সেমি করে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, যেখানে আমরা এর মানটা বসাচ্ছি, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মিথ্যা। দুভাবে বলে দিলাম যে যেহেতু এককটা আলাদা দিয়েছে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ সেমি হয়, কিন্তু এখানে ক্ষেত্রফলের একক দিয়েছে ঘন সেমি, তাহলে প্রথমে মিথ্যা হয়ে গেল। আর যদি বর্গ সেমি থাকতো তাহলে আমরা এইভাবে করে দেখে নেব তার মানটা কত আসছে। পরের কোশ্চেন দিয়েছে 2 3 9 10 9 3 9 তথ্যের মধ্যমার দৈর্ঘ্য। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে পাবো সবচেয়ে ছোট কত রয়েছে, যে 2 রয়েছে 2, তারপর রয়েছে 3 3 রয়েছে দুবার 3 আর 3, তারপর দেখো ছোট রয়েছে 9 9 রয়েছে 3টি 9 9 9 হলো, আর 10 রয়েছে। ঠিক আছে, প্রথম কাজ হবে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে পরিসংখ্যা তথ্য দেওয়া থাকবে সেই তথ্যকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো কমপ্লিট। এরপর দেখবো আমরা মোট কতগুলো পদ রয়েছে, তাহলে n এর মান পাবো, তাহলে 1 2 3 4 5 6 7 n = 7। তারপর দেখবো আমরা যুগ্ম না অযুগ্ম সংখ্যা, এটা হচ্ছে কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান হচ্ছে n+1/2 তম পদ। তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান পেলাম কি n+1/2 তম পদ। তাহলে n এর মান এখানে কত 7, তাহলে 7 + 1/2, এটা কি হচ্ছে এত তম পদ, তাহলে তম লিখেছি শুধু, তাহলে 7 আর 1 8/2 সমান হচ্ছে 8/2 করলে পাচ্ছি 4 তম পদ। বুঝছি? তাহলে এখানে 4 তম পদ 1 2 3 4 9 হচ্ছে তাহলে মধ্যমা, তাহলে 4 তম পদ হচ্ছে, এটা হচ্ছে অ্যানসার। কিন্তু এখানে মধ্যমা সমান দিয়েছে 10, তাহলে এটা হবে, বুঝা গেল। এরপর n এর মান যদি যুগ্ম পরিবর্তে যদি অযুগ্ম আসতো তাহলে মধ্যমা সমান হতো কি n = হচ্ছে যুগ্ম, যুগ্ম সংখ্যা যদি আসতো
তখন মধ্যমা সমান হতো মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে, এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান। বোঝা গেছে? আরেকবার বলছি, যদি n এর মান যদি যুগ্ম সংখ্যা 4 5 6 যদি আসতো তখন আমরা এইভাবে করতাম n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এটাই যদি এভাবে থাকতো তোমাদের সামনে যদি 1 থাকতো তাহলে n এর মান আমরা কত পেতাম? দেখো 7 7টি ছিল, আগেরটা আমি সংখ্যা বসালাম, তাহলে n ইকুয়াল টু পাচ্ছি কত? 8। তাহলে 8 যদি হয় তাহলে 8 হচ্ছে অযুগ্ম সংখ্যা, সরি যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা তাহলে n/2 হচ্ছে 4 তম পদ। একবার বলছি তাহলে এটা হচ্ছে 4 তম পদ হলো প্লাস n/2 প্লাস 1, তাহলে n/2 হচ্ছে 4 প্লাস 1 তাহলে হচ্ছে 5 তম পদ, তাহলে এটা হচ্ছে 5 তম পদ, 5 তম পদ বাই হচ্ছে হয়েছে। এবার দেখো 4 তম পদ 1 2 3 4, এটা হচ্ছে 4 তম পদ আর 9টা হচ্ছে 5 তম পদ, তাহলে সমান হচ্ছে 3 প্লাস 9 বাই হচ্ছে 2 হলো সমান, তাহলে 12/2 সমান হচ্ছে 6। এটা হচ্ছে মধ্যমা। বোঝা গেল? তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে করব, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে করব। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।